শাওয়ার মন্ত্রী তুই আমাকে এভাবে বেঁধে রেখেছিস কেন তাই বল। সাহস থাকলে আমার হাত খুলে দেখা শালা। তোর মেইন পয়েন্টে লাথি দিয়ে যদি তোর ভবিষ্যৎ অন্ধকার না করি তাহলে আমার নামও ইনায়া খান না। কথাগুলো বলল এক রমণী, যার হাত পা বাঁধা চেয়ারের সাথে। তার সামনেই বসে আছে মন্ত্রী ইয়াস ইরফান চৌধুরী। ইয়াস মনে মনে ভাবল, এই মেয়েকে আমি বিয়ে করলে তো জীবন ছাড়খাড় করে দিবে। পরক্ষণেই আবার ভাবল, আমি কম কিসে, ও একটা ছুঁড়ে মারবে তো আমি আরেকটা মারবো। যাকে বলে বাউন্স ব্যাক বলে বাঁকা হাসি দিল ইয়াস। তারপর গলা খাকানি দিয়ে বলল, আরে এভাবে উত্তেজিত হচ্ছে কেন বেবি? তার জন্য তো গোটা রাত পরে আছে। আর যতই হোক আজকে আমাদের বাসর রাত হবে, তাই না? তার আগে এভাবে এনার্জি নষ্ট করার তো কোনো মানেই হয় না। চলো আগে বিয়েটা সেরে ফেলে, তারপর না হয় ওরা ধরে রোমান্স করবো, তখন দেখা যাবে তোমার কত এনার্জি। ইয়ানা বলে, আমার হাতের বাঁধনটা তো খোল শালা। তোর বালের বিয়ে আর বাসর দুটোই শখ আমি মিটিয়ে দেব। ইয়াস অবাক হওয়ার ভান ধরে মুখে হাত দিয়ে বলে, আস্তাগফিরুল্লাহ, কিছু বলো তুমি বেব, এটা পরে মন্ত্রীর বউ হবে, মুখের ভাষা তো ঠিক করো। তোর বউ হব আমি? সিরিয়াসলি? তোর কি যোগ্যতা আছে? নিজের ভুঁড়ি তো মোটা বানিয়েছিস জনগণের টাকা মেরে, আবার আসছে আমাকে বিয়ে করতে শালা বাটপার। ইয়াস এবার পাশে দাঁড়িয়ে থাকা অ্যাসিস্ট্যান্ট রাফিনের দিকে তাকায়। রাফিন বেচারা ইয়াসের তাকানো দেখে ভয় পেয়ে শুকনো ঢোক গিলে মনে মনে বলে, আল্লাহ ভালো জানে এখন আবার কি আজে বাজে কথা শুরু করবে, কে জানে। ইয়াস বলে, রফিন জানস, তুমি বলো আমি কখনো জনগণের টাকা মেরে খেয়েছে? না স্যার, একদম না। তাই আমি বিশ্বাস করে বসে থাকলাম। শালা আমার তো মনে হয় তুই গে, সাথে তোর অ্যাসিস্ট্যান্টও। দেখো ইয়ানা বেব, তুমি আমাকে গালি দিছ, তুই তো করে করছো, সাথে বলছে আমার নাকি ভুঁড়িও আছে, অথচ আমি একদম স্লিম। আমি তাও মেনে নিলাম, কারণ মেয়েদের বুদ্ধি থাকে হাঁটুতে। তাই বলে আমার আর আমার রাফিন জান্সের পুরুষত্বের উপর আঙুল তুলতে পারো না, কারণ আমরা দুজনে ইচ্ছে করলে বছরে 12টা করে বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা রাখি। ইয়ানা কিছু বলতে যাবে তখনই রাফিন বলে ওঠে, স্যার কাজীকে ধরে নিয়ে আসছি, আসতে বলবো রুমে। তাড়াতাড়ি বলো, বাসরের জন্য আর ওয়েট করতে পারছি না। তারপর রাফিন মেসেজ দিতেই দুটো লোক কাজীকে উঁচা করে নিয়ে আসে। পরনে শুধু একটা লুঙ্গি আর স্যান্ডার গেঞ্জি। ইয়াস কপাল কুচকে বলে, কি প্রবলেম? কাজে কি এভাবে কেন নিয়ে আসছিস, তাও দিনে দুপুরে? কাজের কি জামা কাপড় নেই নাকি? বডিগার্ড কাজীকে চেয়ারে বসিয়ে বলে, স্যার মাদারচোদ ঘুমাচ্ছিল, ওই দিন দুপুরে কয়েকবার ডাকছি উঠে নাই, তাই যেভাবে পাইছি ওইভাবেই তুলে নিয়ে আসছি। ইয়াস কাজীর দিকে সরু চোখে তাকিয়ে বলে, কি ব্যাপার, এই দিনে দুপুরে ঘুমাচ্ছেন কেন? কাজী একটা শুকনো ঢোকিরে পান খাওয়া লাল লাল দাঁতগুলো বের করে বলে, আসলে স্যার নতুন বিয়ে করেছি তো, বউকে সময় না দিলে যদি আমাকে রেখে চলে যায় তখন। ইয়াস দুষ্টু হাসি দিয়ে বলে, তাহলে আমার বিয়েটা করিয়ে দেন, আমি বউ নিয়ে দিনে দুপুরে রোমান্স করব। কাজী ঠিক আছে বলে বিয়ের কার্যকলাপ শুরু করে। এবার আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত কবুল বলার সময়, কিন্তু ইয়ানা কোনোভাবেই বলবে না কবুল। ইয়াস আর কোনো উপায় না পেয়ে একটা ভিডিও ধরে ইয়ানার সামনে। সাথে সাথে ইয়ানা থমকে যায়, তারপর বলে, ওই ছেলে, আমার পরিবারকে এইভাবে আটকে রেখেছিস কেন? ইয়াস বাঁকা হেসে বলে, আমি জানতাম সোজা আঙুলে ঘি উঠবে না, তাই আঙুল বাঁকিয়েছে। এখন কবুল বলো, নয়তো নিজের পরিবারকে মরতে দেখো, তোমার ইচ্ছা। ইয়ানা মনে মনে বলে, সব বডিগার্ড কি কবরে পার্টি করতে গেছে? আমার পরিবারকে তুলে নিয়ে গেল আর ওরা কিছুই করতে পারলো না। ইয়াস ইয়ানাকে ধ্যান করতে দেখে বলে, আরে ম্যাডাম, কোথায় হারিয়ে গেলেন? ইয়ানার রাগে কটমট করতে করতে বলে, ঠিক আছে আমি বলবো কবুল, কিন্তু তুই মনে রাখিস আমাকে বিয়ে করা মানে দিন রাত তোকে কান্না করাবো। ইয়াস বাঁকা হেসে বলে, বিয়েটা হোক, তারপর বেডরুমে কে কাকে কান্না করায় ওটাই তখন দেখা যাবে। তারপর বিয়েটা সম্পন্ন হয়। কাজী সবাই চলে যায় যার রুম থেকে যাকে শুধু ইয়ানা আর ইয়াস। ইয়াস নিজের চেয়ার থেকে উঠে তারপর কোনো কথা না বলে ইয়ানার মুখে স্প্রে মেরে দেয়। সাথে সাথে ইয়ানা অজ্ঞান হয়ে যায়। ইয়াস ইয়ানার হাতের বাঁধন খুলতে খুলতে বলে, আমি জানি বেব, তুমি এখন আরেকটা ঝামেলা করবে, কিন্তু বিশ্বাস করো আমি এখন ঝামেলার মোডে নেই, আছি রোমান্স মোডে। বলেই ইয়ানাকে কোলে নিয়ে বেরিয়ে যায়। ইয়ানাকে নিয়ে ইয়াস সোজা নিজের বাড়ি গেছে।
বাড়িতে কেউ ওর বাবা মা, তাই আর জবাবদিহি করতে হয়নি। মাঝে মাঝে ভাবে নিজে একজন মন্ত্রী হয়েও মাকে এখনো জবাবদিহি করতে হয়। বাবাকে না হয় থামিয়ে রাখা যায়, কিন্তু মা কখনো সম্ভব না। ইয়ানাকে রেখে ইয়াশ বাথরুমে যায় ফ্রেশ হতে। আজকে অনেক ধকল গেছে, এখন যদি লম্বা শাওয়ার না নেই তাহলে আর ঠিক থাকবে না। প্রায় 1 ঘন্টা পর শাওয়ার নিয়ে বের হয়, দেখে ইয়ানা এখনো চুপচাপ শুয়ে আছে, মানে ঘুম ভাঙেনি। ইয়াশ ইনায়ার পাশে বসে, তারপর মেয়েটাকে ভালো করে দেখে। তার চোখ জোড়া যেন একজোড়া চঞ্চল হরিণের মতো, ডাকর ডাকর নিঃশব্দে শত কথার সুর বয়ে আনে। সে চোখের গভীরে এক অদ্ভুত টান, যেন তাকারে হারিয়ে যেতে হয় কোনো অজানা স্বপ্নের জগতে। তার নাকটা ছিমছাম, ঠিক যেন মৃৎশিল্পের নিপুণ হাতে গড়া নিখুঁত এক শৈল্পিক রেখা। মুখখানা কাশফুলের মতো ফর্সা, নির্মল, কোমল, আর সূর্যের আলোয় যেন এক ধরনের আলোকছটা ছড়িয়ে পড়ে। গোলাপি রঙের অধর দুটি তার মুখের সৌন্দর্যকে যেন আরো বেশি উজ্জ্বল করে তোলে। সব মিলিয়ে সে যেন কোনো রূপকথার রাজকন্যা, অসাধারণ, অপার্থিব, একদম যেন স্বর্গ থেকে নেমে আসা কোনো অ্যাটম বোমা। চোখে পড়তেই যেন হৃদয়টা একেবারে ধ্বংস হয়ে যায় তার সৌন্দর্যের বিস্ময়। ইয়াশ বিড় করে বলে, দেখতে যেমন আটম বোমার মতো, কাজ আর কথাও তেমনি আটম বোমার মতো। হঠাৎ ইনায়া চোখ করে ইয়াশকে পাশে দেখে মাথায় রক্ত উঠে যায়। এক লাথি মারে ইয়াশের মেইন পয়েন্টে। ইয়াশ নিচে পড়ে যেয়ে তারপর ওখানে হাত দিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে বলে, বউ, এটা কি করছো তুমি? নিজের ভবিষ্যৎ নিজে এভাবে নষ্ট করছো? শালা, এখন পাশে বসেছিস তাই মেইন পয়েন্টে শুধু লাথি দিচ্ছি। এরপর যদি আর কিছু করতে চাস, জাস্ট তোর আসল জিনিসটাই কেটে দেব, তারপর বাকি জীবন হিজড়া হয়েই থাকবি। ইয়াশের মুখ দিয়ে আপনা আপনি বেরিয়ে আসে। আস্তাগফিরুল্লাহ। ইয়ানা নাক মুখ কুচকে বলল, আমি যে তোকে শুধু গালি দিচ্ছি এটা তোর ভাগ্য, তাই চুপচাপ আমাকে বাড়িতে দিয়ে আয়, নয়তো আমি তোর বাড়ি আর তোকে দুটাই উপরে পাঠিয়ে দেব। ইয়াশ উঠে দাঁড়ায়, তারপর বলে, সরি, তুমি এখন দেশের মন্ত্রীর বউ, তাই যেখানে সেখানে যেতে পারবে না। অনেক ভেবে চিন্তা করে তারপর পা ফেলতে হবে। জানোই তো, মন্ত্রীদের অনেক শত্রু থাকে, আর তারাই তোমার ক্ষতি করে দিবে। ইয়ানা বলে, দিবেই তো, জনগণের টাকা মেরে দিয়ে নিজের পেট ভরলে শয়তান মন্ত্রী। একদম আমাকে আজে বাজে কথা বলবে না। আমি অনেক ভালো, আর আমাকে জনগণ অনেক ভালোবাসে। আমার শত্রুতে বিরোধী দল। ইয়ানা আর এই দিকে কথা না বাড়িয়ে বলল, আমাকে যে এনেছেন তো কি পরবো আমি? জামা কাপড় কিচ্ছু তো আনেননি যা মনে হয়। নিজেরই ব্রেন নেই, আবার মেয়েদেরকে বলে। ইয়াশ ইয়ানার মুখে আপনি সম্বোধন শুনে যেন আকাশ থেকে পড়ল, কিন্তু এটা নিয়ে আর কোনো কথা বলা যাবে না। যা মেয়ে গালি দিয়েই ওর জীবন ছারখার করে দেবে। ইয়াশ বলল, তুমি এক কাজ করো, আমার শার্ট প্যান্ট পরো আপাতত, তারপর না হয় তোমার জামা কাপড় এনে দেবো। ইয়ানা দাঁতে দাঁত চেপে বলে, সাধে কি বলি শাহওয়ান মন্ত্রী? এই, আপনাকে কে বলেছে আমাকে বিয়ে করতে? ইয়াশ একটা শুকনো ঢোক গিরে মনে মনে ভাবে, যদি বলে আমি যে ওর থেকে ধাপরের প্রতিশোধ নিতে বিয়ে করেছে, এটা জানলে তো আমাকে জ্যান্ত কবর দিয়ে দেবে। তার থেকে ভালো মায়ের একটা শাড়ি এনে দিই, পরা না হয় ওর জামা কাপড় আনা যাবে। তারপর ইয়াশ দাঁত 32টা দাঁত বের করে হেসে বলে, আরে বেবি, मैं हूं ना, নো টেনশন। তারপর কিছু না বলেই রুম থেকে বেরিয়ে যায়। আর ইনায়া বিড় করে বলে, শালা, তুই আমার থেকে লুকাতে চাস কেন বিয়ে করেছি ওই কথা? দেখিস আমি ঠিক বের করে ছাড়বো। তারপর যদি দেখি আমাকে বিয়ে করার পেছনে তোর উল্টা পাল্টা কোনো মতলব আছে, তাহলে তোকে মেরে ফুটবল বানিয়ে ফেলবো। 10 মিনিট পর ইয়াশ আসে, হাতে একটা কালো খয়েরি রঙের জামদানি শাড়ি। মধ্যে বয়সী মানুষের শাড়ি বলে মনে হচ্ছে। ইয়ানা ভ্রু কুচকে জিজ্ঞাসা দৃষ্টিতে ইয়াশের দিকে তাকালো। ইয়াশ বলে, আরে তোমার তো কোনো জামা কাপড় আনা হয়নি, তাই এটা এখন আপাতত পড়ো। আমি রাফিনকে বলে দিচ্ছি, ও তোমাকে সন্ধ্যার মধ্যেই সব কাপড় এনে দেবে। আপনার কি মনে হয় আমি এই বুড়িদের শাড়ি পরবো? তাহলে আপনি ইনায়া খানকে চিনেনি না। আমি কখনোই এই শাড়ি পরবো না। ইয়াশের এবার মনে চাচ্ছে নিজের মাথায় নিজেই বাড়ি দিয়ে পৃথিবী ছেড়ে চলে যেতে। কি জন্য এই আধ পাগল মার্কা মেয়েকে বিয়ে করতে গেছিল কে জানে।
এই জন্যই ওর বাবা মাঝে মাঝে ওকে বলতো বিয়ে করিস না রে ছেলে, তাহলে জীবন হয়ে যাবে বাঁশবাগান। আজকে তা হাড়ে হাড়ে টের পাচ্ছে ইয়াশ। মাত্র কয়েক ঘন্টা হলো বিয়ে করেছে, তাই জীবন ছাড়খাড় করে দিচ্ছে। বাকি জীবন তো পড়েই আছে, কিভাবে কি করবে এসব ভেবেই অজ্ঞান হওয়ার উপক্রম হচ্ছে ইয়াশে। ইয়াশ তাও নিজেকে শান্ত করে বলল, ইয়ানা বেবি, দয়া করে এটা পরে নেন এখন। আমি তো বলছি সন্ধ্যার মধ্যে আমার কাপড় এসে যাবে, এখন আমার উপর একটু দয়া করুন। ইয়ানা কিছু একটা ভাবলো, তারপর বলল, আচ্ছা, তাহলে আমার পা টিপে দিতে হবে আমি যতক্ষণ বলবো। যদি শর্তে রাজি থাকেন তাহলে আমি পরবো। ইয়াশ নিজের মনে মনে বলে, ওরে শালি, আমি হলাম এই দেশের মন্ত্রী, সাথে তোর কয়েক ঘন্টা আগে হাঙ্কা করা ভাত, আর একটু তো সম্মান দে। কিন্তু মুখে, আচ্ছা এটা কোনো শর্ত হলো নাকি? আমি তোমার স্বামী আর তুমি আমার স্ত্রী, মানে অর্ধাঙ্গিনী, তাই তোমার সেবা করে আমার কর্তব্য, দায়িত্ব। আমি অবশ্যই তোমার পা টিপে দেব। ব্যাস। ইরায়া আর কিছু না বলে শাড়ি নিয়ে বাথরুমে চলে যায়। ইয়ার সাথে সাথে ফোনটা নিয়ে তারপর ফোন দেয় রাফিনকে। রাফিন ফোন ধরার সাথে সাথে ইয়াশ কাঁদো কাঁদো কণ্ঠে বলে, রাফিন জান্স, তুমি জানো আমাকে কত অত্যাচার করেছো মেয়েটা? আচ্ছা, আমাদের দেশে নারী নির্যাতন মামলা আছে, তাহলে পুরুষ নির্যাতন মামলা নেই কেন? এর জন্য তো আজকে ঘরে বাইরে অলিতে গলিতে ছেলেরা আছে অত্যাচারিত। রাফিন থতমত খেয়ে যায় ইয়াশের কথায়। বেচারা ভেবেছিল এখন ইয়াশ বিয়ে করে ফেলেছে আর ওকে জ্বালাবে না। ও মা, বিয়ের কয়েক ঘন্টা যেতে না যেতেই আজে বাজে কথা শুরু। রাফিন নিজেকে সামনে বলে, কি হয়েছে স্যার? আরে মেয়েটা আমাকে দিয়ে নাকি পা টিপাবে? আচ্ছা 1 মিনিট, তুমি না বিয়ে করেছো 1 মাস হলো? রাফিন শুকনো ঢোক গিলে তারপর মনে মনে ভাবে, এই বজ্জাত বেটা আবার ওর বউয়ের পেছনে কেন পড়ল। ইয়াশ আবার বলল, কি হলো বলছো না কেন? রাফিন আমতা আমতা করে বলল। জি স্যার, কিন্তু কেন? ইয়াশ বাঁকা হাসল, তারপর বলল, ঠিক আছে, আজকে সন্ধ্যায় তোমার বাড়ির দাওয়াত খেতে আসছি আমি, শুধু আমি। আর শোনো, সন্ধ্যার মধ্যে তোমার ম্যাডামের সব জামা কাপড় আমার বাড়ি চাই। বলেই ফোন কেটে দিল। আর রাফিন বোকার মতো তাকিয়ে রইল ফোনের দিকে। তারপর বলল, আমার বাড়িতে কেন আসছে, তাও শুধু দাওয়াত খেতে? আল্লাহ বাঁচাও ওই বজ্জাত মন্ত্রী থেকে। এর মধ্যে দরজায় টোকা পড়ল। ইয়াশ বলল, কে? বাহির থেকে আওয়াজ আসলো, আমি চম্পা স্যার। চম্পা এই বাড়ির কাজের মেয়ে। ইয়াশ বলল, হ্যাঁ বল। চম্পা বলল, স্যার, বড় স্যার আর ম্যাডাম এসেছে, আপনার সাথে কথা বলতে চাইছে। ইয়াশ বলল, আচ্ছা তুই যা, আমি আসছি। ইয়াশ নিচে এসে দেখে ওর বাবা আফজাল চৌধুরী আর মা সুফিয়া চৌধুরী বসে আছে সোফায়। ইয়াশকে দেখে ওর মা সুফিয়া চৌধুরী বলে ওঠে, কি রে বাবা, তুই নাকি বিয়ে করেছিস, তাও আমাদেরকে কাউকে না জানিয়ে? কেন? আমাদের বললে কি আমি তোকে বিয়ে করাতাম না? ইয়াশ সুফিয়া চৌধুরী পাশে বসে বলে, মা রিল্যাক্স, আগে শোনো তো মেয়েটাকে। সুফিয়া চৌধুরী জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায়। ইয়াশ বাঁকা হেসে বলে, তোমার এক্স রাজীব খানের বড় মেয়ে ইনায়া খান। সাথে সাথেই আফজাল চৌধুরী বলে, কি তুই ওর মেয়েকে কিভাবে এই বাড়ির বউ করে নিয়ে আসলি? সি, তোর রুচি এত নিচু নেমে গেছে। সুফিয়া চৌধুরী আফজাল চৌধুরীর দিকে ঝুঁকে বলে, আমার ছেলেকে নিয়ে একদম আজেবাজে কথা বলবে না, নয়তো তোমাকে রুমে নিয়ে গিয়ে আমি একদম ডিম থাপড়ানি দেব। এই বুড়ো বয়সে নিশ্চয়ই তোমার ওইসব ভালো লাগবে না। সাথে সাথে আফজাল চৌধুরীর রাগান্বিত মুখটা চুপসে যায়। আর ইয়াশ তা দেখে বুঝতে পারে ওর মা এমন কিছু বলেছে যা ওর বাবার স্বাস্থ্যের জন্য ভালো না। চেহারার বেচারার মুখটা দেখার মতো ছিল। তারপর সুফিয়া চৌধুরী ইয়াশকে বলে, যা করেছিস একদম ঠিক করেছিস। এখন আমিও আমার সুখের সংসার দেখাবো আর জ্বালাবো ওকে। ইয়াশ মনে মনে বলে, এই মেয়ে পুরো অ্যাটম বোমা, আগে জানলে কি আর বিয়ে করতাম? বাবা ঠিকই বলেছে, আগে মেয়ে মানুষ মানেই বাঁশবাগান। ইস, কত সুন্দর সিঙ্গল লাইফ কাটাচ্ছিলাম, কেন যে নষ্ট করতে গেলাম। এর মধ্যে সুফিয়া চৌধুরী বলে, তা খাবার খাবি না? দুপুরে বৌমা কোথায়? ইয়াশ বলল, মা ও তো ফ্রেশ হতে গেছিল মনে হয়, এখনই বের হয়েছে। সুফিয়া চৌধুরী চম্পা বলে ডাকতে দিয়ে বলে ইয়ানাকে ডাক দিতে। তারপর সবাই মিলে খাবার খেতে বসে। ইয়াশ তো মনে মনে শুধু একটা কথাই ভাবছিল, ইয়ানা এখানে এসে যেন কোনো ঝামেলা না করে।
কিছুক্ষণ পর ইয়ানা নিচে নেমে আসে। সুফিয়া চৌধুরী ইয়াসের দিকে তাকিয়ে বলে, কি ব্যাপার, ওকে আমার শাড়ি দিচ্ছিস কেন? ওর জন্য কাপড় জামা আগে থেকে কিনে রাখিসনি? ইয়াস বলে, মা, বিয়েটা তো হঠাৎ করে হয়ে গেছে, তাই আর কি আনা হয়নি। আমি বলে দিয়েছি রাফিনকে, ও সন্ধ্যার মধ্যেই সবকিছু নিয়ে আসবে। সুফিয়া চৌধুরী বলল, আবার ওর বাবার বাড়ি থেকে জামা কাপড় আনতে বলিসনি তো? ইয়াস বলে, আরে না মা, আমাকে কি তোমার জ্ঞানহীন মনে হয় নাকি? আমি তো দেশের মন্ত্রী, আমার কি বুদ্ধি কম আছে? সুফিয়া চৌধুরী আর কিছু বলে না, কারণ এই ছেলের স্বভাবটাই হয়েছে তার বাপের মতো। আফজাল চৌধুরীও মাঝে মাঝে সুযোগ পেরে নিজের প্রশংসা করা ছাড়ে না। ঠিক তেমনি ছেলেটাও হয়েছে সুফিয়া চৌধুরীর সাথে। কি আর এই লোকটাকে ডিম থেরাপি দিতে মন চায়? এর মধ্যে ইনায়া সামনে এসে সুফিয়া চৌধুরীকে দেখে হঠাৎ ছোট একটা ঝাটকা খায়, কারণ ওর বাবা মাঝে মাঝেই সুফিয়া চৌধুরীর ছবি বের করে ওকে আর ওর বোনকে দেখাতো আর বলতো এটা আমার এক্স, তারপর প্রশংসাও করত। ব্যাস, আর কোথায় যাবে এটা নিয়েই ওর মার সঙ্গে ঝগড়া হতো। সুফিয়া চৌধুরী ইয়ানাকে বলে, কি হলো, তুমি এভাবে কেন তাকিয়ে আছো আমার দিকে? ইয়ানা বলে, আপনি কি সুফিয়া, না মানে আপনি কি কখনো কোনো রিলেশন করেছিলেন নাকি? সুফিয়া চৌধুরী বলে, বসো তারপর কথা বলি। ইয়ানা বসে চম্পা সবাইকে খাবার সার্ভ করে দেয়। সুফিয়া চৌধুরী বলে, তোমার বাবা সাথে ছিল, কিন্তু আফসোস তোমার বাবা আর আমার বিয়েটা হলো না। ইয়ানার এবার কৌতূহল জাগলো, বলল, আচ্ছা, আপনার আর বাবার মধ্যে কি এমন হয়েছিল যে আপনার এভাবে আলাদা হয়ে গেলেন? সুফিয়া চৌধুরী বলল, তা এক লম্বা কাহিনী, একদিন সময় নিয়ে বলবো, এখন যাও। আফজল চৌধুরী আর খেলো না, চলে গেল হাত ধুতে। সুফিয়া চৌধুরী মনে মনে বলল, এর আবার কি হলো? মাত্র খাওয়া দাওয়া শেষ করে আসলো ইয়ানা আর ইয়াস। যদিও ইয়ানা শুয়ে আছে, কিন্তু ইয়াসের কপালে আর শোয়া নেই। সেই শর্ত অনুযায়ী ইয়াস ইয়ানার পা টিপে দিচ্ছে। মুখটা দেখার মতো ছিল পুরাই বাংলার পাঁচের মতো। ইয়ানার যদিও মজা লাগছে, এই সব মনে মনে বলছে, শালা, আমাকে বিয়ে করছিস না, এখন বুঝ মজা। আমিও দেখবো তুই কয়দিন আমার অত্যাচার সহ্য করতে পারিস। হঠাৎ ইয়াস বাঁকা হেসে ইয়ানার পায়ের তলায় সুরসুরি দিল। ইয়ানার যেন পুরো শরীর শিউরে উঠল, সাথে রক্ত মাথায় উঠে গেল। এক লাথি দিয়ে নিচে ফেলে দিল ইয়াসকে। বেচারা ইয়াস কোমরে হাত দিয়ে বলতে লাগলো, এটা তুমি কি করলে বউ? এইভাবে আমাকে ফেলে দিলে? মাত্র কয়েক ঘন্টার ব্যবধান, তুমি আমাকে 2টা লাথি দিলে। ইয়ানা দাঁতে দাঁত চেপে বলল, আপনার ভাগ্য ভালো আমি শুধু লাথি দিয়েছি। শালা বজ্জাত, আমাকে সুরসুরি কেন দিচ্ছেন? শয়তানে লারে। আরে বউ, তুমি বুঝবে না, এরকম একটা অ্যাটম বোমা পাশে থাকলে কি আর মাথা ঠিক থাকে? শুরুতে শিউর ওঠে, সাথে অনেক কিছুও দাঁড়িয়ে যায়। ইয়ানা বাঁকা হেসে বলে, ও আচ্ছা, আমার কাছে এর একটা সলিউশন আছে। একদম কেটে দিই, তাহলে আর দাঁড়াবেও না, আর প্রবলেমও সলিউশন হয়ে যাবে। ইয়াসের হাত আপনা আপনি নিজের নিভৃত অঙ্গে চলে যায়। তারপর বলে, তা তুমি পাগল নাকি ইয়ানা? সবসময় খালি আমার দিকে নজর দাও। জানো, আমার মা ছোটবেলায় বলতো এটা নাকি 7 রাজার ধন, আর আমিও এখন একটা বাচ্চা জন্ম দিতে পারলাম না, তার আগে তুমি এইভাবে আমার সর্বনাশ করে দিতে চাইছ? এটা কি আমার দোষ নাকি? দোষ তো আপনার, খালি শয়তানি বুদ্ধি। আর একবার উল্টাপাল্টা কিছু করতে চাইলে খবর আছে, বলে দিলাম। ইয়াস শুকনো ঢোক গিরে বলে, আচ্ছা, কিছু করবো না, তুমি রেস্ট নাও। ইয়ানাও আর কিছু না বলে শুয়ে পড়ল। ইয়াস শুকনো ঢোক গিরে বলে, আমি শান্তিতে সংসার করবো না, প্রবলেম চান্স তোমাকে করতে দেবো না, কখনোই না। আমি আসতেছি, জাস্ট ওয়েট অ্যান্ড সি। তুমি তখন ওইভাবে খাবার না খেয়ে টেবিল থেকে উঠে আসলে কেন? আচমকা সুফিয়া চৌধুরীর কথা শুনে যেন চমকে উঠল আফজল চৌধুরী। সুফিয়া চৌধুরীর দিকে তাকিয়ে কিছু বলতে যাবে, তখনই হাতে ডিম দেখে সাথে সাথে উঠে দাঁড়ায় আফজল চৌধুরী। তারপর শুকনো ঢোক গিরে বলল, দেখো সুপিয়া, তুমি যৌবনকালে এসব করতে আমি মেনে নিতাম, কিন্তু এখন তো বয়স হয়েছে, তাই না? এখন এসব ভালো লাগে কারো? সুফিয়া চৌধুরী বলে, তুমি কি ইনডাইরেক্টলি আমাকে বুড়ি বললে? আফজল চৌধুরী মন চাচ্ছে এবার চিৎকার করে বলতে, আরে মেয়ে জাত তোরা, আসলে বুদ্ধি ছাড়া বলি একটা, আর বুঝে বসেই থাকিস আর একটা। কিন্তু মুখে বলল,
আমার লক্ষ্মী বউ তো। কেন বুড়ি হবে? বুড়ি হোক তোমার শত্রুরা, তুমি তো দেখতে এখনো 20 বছরের যুবতীর মতো। সুফিয়া চৌধুরী বলে, আমাকে কি গাইসা ভুইদা পাইছো? যা বলবে তুমি আমি তা বিশ্বাস করে নেব। আর তুমি যে কথাগুলো মন থেকে বলছো না তাও আমি জানি। দেখো এবার কি করি। বলেই আফজল চৌধুরীর দিকে এগোতে নিলেই আফজল চৌধুরী দৌড়ে যে ওয়ার্ড্রোবের ওপরে উঠে বসে, তারপর বলে, দেখো বউ আমার, কিন্তু একদম এসব ভালো লাগে না এখন। আর আমি কি করছি যে তুমি আমার উপর এইভাবে অত্যাচার করবে? সুফিয়া চৌধুরী বলে, আমার ছেলের বিয়ে করেছে ওইটা নিয়ে তুমি আজেবাজে কথা বলেছো। তার যতক্ষণ পর্যন্ত তোমার পাছায় আমি ডিম না ভাঙাবো ততক্ষণ পর্যন্ত আমি শান্তি পাবো না। তারপর বাঁকা হেসে বলে, যা তোমার ভাষায় ডিম থাপড়ানি। আফজল চৌধুরী বলে, আমার ভুল হয়ে গেছে বউ, সত্যি বলছে আর কখনো তোমার ছেলেকে নিয়ে আজে বাজে কথা বলবো না। তুমি তো আমার লক্ষ্মী বউ, তাই না? এরকম করো না প্লিজ। আফজল চৌধুরী মুখটা দেখে সুফিয়া চৌধুরীর একটু মায়া হলো, তাই বলল, আচ্ছা নিচে নামো, কিছু কব না। আফজল চৌধুরী বলল, সত্যি তো? সুফিয়া চৌধুরী বলল, নামো। আফজল চৌধুরী আস্তে করে নিচে নামে। সুফিয়া চৌধুরী এগিয়ে যেয়ে আফজল চৌধুরীর সামনে দাঁড়ায়, তারপর বাঁকা একটা হাসি দেয়। আফজল চৌধুরী বলে, দেখো বউ, আমি এখন রোমান্টিক মুডে নেই, তাই দয়া করে এসব লুক দেবে না আমার সামনে। সুফিয়া দাঁতে দাঁত চেপে বলল, আয়নায় নিজেকে দেখেছো শেষ কবে? এই মাথার মাঝখানে চুলগুলো সরে গিয়ে এখন রানওয়ের মতন লাগছে। আর বলো তো রোম্যান্স করবে কিভাবে? শরীর তো হাইব্রিড ব্যাটার মতন, চর্বি দিলেও চলে না, চার্জ দিলেও চলে না। আফজল গলা খাকারি দিয়ে বলল, তোমার মুখটাই রোম্যান্স নষ্ট করে দেয়। সুফিয়া গাল ফুলিয়ে বলল, তাহলে বলছো তো আমি হরর মুভির ভিলেন? আফজল বোকা মার্কা হেসে বলল, না রে বউ, তুমি তো রোমান্টিক হরর, প্রেমে ফেলেও ভয় পাই। সুফিয়া চৌধুরী এবার আর কোথায় না বলে হঠাৎ হাতের ডিমগুলো আফজল চৌধুরীর মাথায় ফাটিয়ে দিয়ে বলল, এখন বসে বসে পচা ডিম খাও আর পচা পচা কথা বলো। আমি চললাম। বলেই রুম থেকে চলে যায়। আর আফজল চৌধুরী বউয়ের যাওয়ার দিকে তাকিয়ে থেকে অসহায় মার্কা মুখ নিয়ে বলে, আয় কপাল। ইয়াস সোফায় বসে আছে। উদ্দেশ্য ইয়ানা ঘুমিয়ে গেলে বেরিয়ে যাবে, রাফিনের বাড়ি যাবে। ও নিজে শান্তিতে সংসার করতে পারবে না তো ওর অ্যাসিস্ট্যান্টকে করতে দিবে কখনোই না। বেশ কিছুক্ষণ পর বুঝতে পারলো ইয়ানা ঘুমিয়ে গেছে। তারপর আস্তে করে উঠে দাঁড়ালো ইয়াস। ধীরে ধীরে ইয়ানার পাশে বসলো, খুব সাবধানে যেন ইয়ানা জেগে না যায়। তারপর ইয়াস ইয়ানার ঘুমন্ত মুখখানা দেখে হেসে বলে, শোনো মেয়ে, আমি তো তোমার থেকে প্রতিশোধ নিতে বিয়ে করেছিলাম, কারণ তুমি আমাকে থাপ্পড় মেরেছিলে পাবলিক প্লেসে, জানো? তখন আমার ইগোতে লেগেছিল, তাই তো তোমাকে তুলে এনে বিয়ে করলাম। কিন্তু এখন মনে হচ্ছে আমি তোমার প্রতি দুর্বল হয়ে যাচ্ছি। হ্যাঁ, আমি নিজের অনুভূতি থেকে পালাতে পারবো না বা চাই না। আমি মেয়েদের সঙ্গে দ্বন্দ্বে চাই না, কারণ তারা আমাদের পাঁজরের হাড় থেকে গঠিত, ভেতরের কোমল সংরক্ষিত অংশ থেকে। আল্লাহ জানা চেয়েছেন আমরা তাদেরকে আঘাত না করি, বরং বুকের কাছে রাখি, ভালোবাসার শ্রদ্ধা আগলে রাখি। তাই তুমি যত আমাকে লাথি দাও, উষ্টা দাও, আমি কিচ্ছু বলবো না। বলেই ইয়ানার কপালে ভালোবাসার স্পর্শ ছুঁয়ে বেরিয়ে যায় ইয়াস। হঠাৎ কলিং বেল বেজে ওঠায় রাফিনের আত্মা পর্যন্ত কেঁপে ওঠে। বেচারা সেই দুপুর থেকেই ভয় আছে ওর সুখে সংসারটা না আবার আগুন লাগিয়ে দেয়। এসব ভাবনার মাঝে আবার কলিং বেল বেজে ওঠে। এবার রাফিনের বউ মীরা কিচেন থেকে বেরিয়ে আসছে। আস্তে আস্তে বলে, আরে কখন থেকে কলিং বেল বাজছে, তুমি কোনখানে মগ্ন? মীরা দরজা খুলতে ইয়াসকে দেখতে পায়। মীরা অবাক হয়নি, কারণ রাফিন আগেই জানিয়েছে মীরাকে, আর এটাও বলেছে যে ইয়াস মানে মন্ত্রী এসে ওর নামে আজে বাজে কথা বলবে, তাই ও যেন মন্ত্রীর কোনো কথা বিশ্বাস না করে। মীরা উত্তরে বলেছে, তোমার কথা আমি বিশ্বাস করব? তিনি দেশের মন্ত্রী, তোমার নামে বানিয়ে কোনো আজেবাজে কথা বলবে? কখনোই না, নিশ্চয়ই তুমি যা করেছো সেটাই বলবে। ব্যাস, রাফিন বেচারার চিন্তা আরও বেড়ে গেছে, কারণ ওর বউ যদি সত্যি বিশ্বাস করে নেয় ওই বজ্জাত মন্ত্রীর কথা, তখন কি হবে? ওর 1 মাসের সংসারটাও ভেঙে যাবে।
হঠাৎ পাশে কারো বসার অস্তিত্ব টের পেয়ে তাকিয়ে দেখে ইয়াশ ঠোঁটের কোণে শয়তানি মার্কা হাসি। রাফিন মাথা নিচু করে বসে, কণ্ঠে অনুনয়ের সুর। স্যার প্লিজ আমার সংসারটা ভাঙবেন না। জানেন তো মাত্র 1 মাস হলো আমার সাধের সংসার, অনেক কষ্টে গড়ে তুলেছি এটা। ইয়াশ চুপচাপ বসে আছে, তার ঠোঁটের কোণে এক ঝাপসা হাসি, শান্ত অথচ শঙ্কাজনক। তারপর ইয়াশ ধীরে ধীরে বলে, ভয় পেও না রবিন জান্স, আমি আছি তো। এই সংসার যদি ভাঙে তাহলে আমার কাছে চলে এসো। আমি জানি তুমি ভালোবাসার অর্থ বোঝো, আর সেটা আমি দিতে পারি যা কেউ দেয়নি। রাফিন মনে মনে বলল, শালা বজ্জাত, আমি কি গিয়ে নাকি যে ছেলের সাথে সংসার করব? আমি একজন খাঁটি পুরুষ, তার প্রমাণ গত 1 মাসে আমি দিছি, আর তুই এখন এসে আমাকে এসব বলছিস? শালা তোর যৌবনে ঠাড়া পড়ুক। এর মধ্যে মীরা এসে দাঁড়ায় ওদের সামনে, মুখে স্নিগ্ধ এক হাসি, চায়ের ট্রে রাখে নিঃশব্দে, তারপর দুইজনকেই চা দেয়। মীরা যেতে নিলে ইয়াশ বলে, তুমি বসো, এখানে তোমার সাথে কথা আছে। রাফিনের এবার মনে হয় প্রাণ পাখি যায় যায় অবস্থা। মীরা বসলো ইয়াশের পাশে। ইয়াশ একবার রাফিনের দিকে তাকালো, তারপর ঠোঁটের কোণে হাসি নিয়ে বলল, মীরা শোনো, আমি তোমার ভাইয়ের মতোই, তাই আমাকে ভাইয়া বলে রাখবে, মনে থাকবে? মীরা খুশি হয়ে যায়, দেশের মন্ত্রী ওকে ভাইয়া বলে ডাকতে বলছে, আর কি চাই। ওর তো খুশিতে এখন হিরো আলমের গান বাজিয়ে জায়েদ খানের মতো উড়াদুরা ডান্স করতে মন চাচ্ছে। তবুও নিজের সব খুশি চাপা রেখে মুখে একটা কিউট হাসি ফুটিয়ে বলল, আচ্ছা ভাইয়া। রাফিন শুধু ঘামছে আর বারবার আল্লাহকে ডাকছে যেন এমন কিছু না বলে যাতে ওর সংসার আর মান সম্মান দুটোই হাতির পিঠে চড়ে উহাগান্ডা চলে না যায়। ইয়াশ বলল, তুমি কি জানো আমি আর রাফিন এক ইউনিভার্সিটিতে পড়তাম, এমনকি আমরা একই ডিপার্টমেন্টে পড়ছি। মীরা বলল, জানি ভাইয়া, কিন্তু কেন? ইয়াশ বাঁকা হেসে বলল, তোমাকে একটা ঘটনা শোনাবো, শুনবে? মীরা বলে, অবশ্যই শুনবো। ঘটনার শিরোনাম কি জানো? কি ভাইয়া? ইয়াশ রাফিনের দিকে তাকিয়ে চোখ টিপ দিয়ে বলে, ঘটনাটির শিরোনাম আন্ডারপ্যান্ট। মীরা অবাক হয়ে বলল, এটা আবার কেমন নাম ভাইয়া? আর আগে শুরু করি, তারপর তুমি নিজে বুঝতে পারবে। আচ্ছা। তারপর ইয়াশ একটু গলা খাকানি দিয়ে বলতে শুরু করলো, আসলে আমরা ইউনিভার্সিটিতে পড়তাম, তখন আমি এখনকার মতে অনেক ভদ্র সভ্য ছিলাম। রাফিন মনে মনে বলে, শালা 1 নম্বরের ভণ্ড আর মেয়ে বাচ্ছিলি, যাকে দেখতে তাকেই ভালো লাগতো, আর নাকি ও ভদ্র সভ্য ছিল। এই বাক্যগুলো লজ্জা পাবে ওর কাছে। বলেই রাফিন মুখ বাঁকালো, যেটা অবশ্যই ইয়াশের চোখে পড়লো, কিন্তু কিছু বলল না। ইয়াশ নিজের মতো বলতে থাকে, একদিন ক্লাস শেষে আমি চুপচাপ লাইব্রেরির কর্নারে বসেছিলাম, হাতে একটা পুরনো খাতা। সে অ্যাসাইনমেন্টে জমা দিতে হবে পরের সপ্তাহে, অথচ মাথা একদম ফাঁকা। রাফিন আমাকে রেখে বেরিয়ে গেছে ক্যান্টিনের দিকে। চারপাশে নিস্তব্ধতা, শুধু জানলার ফাঁক দিয়ে আসা আলোটা ধুলোর কণায় ঝলমল করছে। আমি কলমটা ঘোরাতে ঘোরাতে ভাবছিলাম, অ্যাসাইনমেন্টটা তো একটা লিখিত কাজ, কিন্তু আমার জীবনের যে প্রশ্নগুলো, সেগুলো উত্তর কে দেবে? ভালোবাসাকে সত্যি যুক্তি দিয়ে বিশ্লেষণ করা যায়? মনে পড়ে যাওয়ার বিজ্ঞান কি আবিষ্কার করেছে? ইউনিভার্সিটি আমাকে ক্লাসরুমের পাঠ্য শেখাচ্ছে ঠিকই, কিন্তু প্রতিদিনের ছোট ছোট মুহূর্তগুলো আমাকে শেখাচ্ছে আমি কে চাই আর কাকে হারাতে ভয় পাই। হঠাৎ করে বাইরে অনেক শব্দ চেঁচামেচি শোনা গেল। আমি অ্যাসাইনমেন্টে মনোযোগ দিতে যেও পারলাম না। তারপর বিষাক্ত হয়ে বের হয় যখন আমার চোখ যায় ইউনিভার্সিটির সব থেকে বটগাছের দিকে। সবে ওইখানে দাঁড়িয়ে আছে। আমি কৌতূহলবশত সেদিকে গেলাম। মীরা কৌতূহল নিয়ে বলে, পরে কি হলো ভাইয়া? ইয়াশ একবার রাফিনের দিকে তাকালো, বেচারা চোখ দিয়ে আকুতি মিনতি করছে যেন না বলে, কিন্তু ইয়াশ কি তাই শুনবে? কখনো না। ইয়াশ বলল, আমি সেদিকে যাই, তারপর সবাইকে ঠেলে ঠেলে ভিতরে, মানে সবার সামনে যায় কি হয়েছে তা দেখার জন্য। তখন আমি যা দেখি তা দেখে হাসবো নাকি কান্না করব তা বুঝতে পারি না। দেখি রাফিন গাছের উপরে ডালে দাঁড়িয়ে আছে, আর কিছু মেয়ে নিচে বেচারা ভয়ে মুখটা একদম চুপসে গেছে, আর পরনের শার্ট আর একটা আন্ডারপ্যান্ট। এই কথা শুনে মীরা রাফিনের দিকে তাকায়, তারপর মুহূর্তে হাসতে হাসতে সোফায় গড়াগড়ি খেতে খেতে বলে, কি বলেন ভাইয়া? ইস, আমি কেন ছিলাম না তাহলে? আমিও দেখতে পারতাম। বেচারা রাফিন তো লজ্জায় আর কিছু বলতেই পারছে না। এই ঘটনার জন্যেই তো ও আর ইউনিভার্সিটি যায়নি, তাহলে এসব মীরাকে কেন বলছে?
কিন্তু কিছু বলতেও পারবে না। কাকে কি বলবে? ইয়াশ বলে, আগে পুরো ঘটনা শোনো, কেন ওকে এভাবে কাজ করতে হয়েছে। মীরা হাসি কোনো রকম থামিয়ে বলল, আচ্ছা বলেন ভাইয়া। ইয়াশ আবার বলতে লাগলো, তোমার স্বামী এমনি এমনি ওঠেনি, ভয় উঠেছিল। কারণ ও ইউনিভার্সিটির প্রতিটা মেয়েকে প্রপোজ করেছিল আর প্রতিদিন করত। ব্যাস এই কারণটা নিয়ে অতিষ্ঠ হয়ে গেছিল। আর যেহেতু আমিও রাফিনের সাথে থাকতাম আর অনেক ভদ্র সভ্য ছিলাম আর মেয়েদের ক্রাশও ছিলাম, তাই আর কিছু বলেনি ওকে। কিন্তু ওই দিন নাকি আরেকটা মেয়ে প্রপোজ করেছিল, তা মেয়েরা ওর প্যান্ট খুলে লুঙ্গি পরে তারপর লুঙ্গি ডান্স করাচ্ছিল আর মারছিল। এই কথা শুনে মীরা হাসি উজ্জ্বল মুখটা চুপসে যায় আর সাথে রাফিনের দিকে রাগী চোখে তাকায়। বেচারা রাফিন এসব কিছু করেনি, তবে হ্যাঁ আন্ডারপ্যান্ট পরে গাছি উঠেছিল, ওইটা অন্য কারণে, কিন্তু এই বজ্জাত মন্ত্রী ওকে ফাঁসিয়ে দিচ্ছে। ইয়ার সব খেয়াল করে বাঁকা হাসত, তারপর আবার ইনোসেন্ট ফেস করে বলতে লাগলো, তারপর আমি সবাইকে বললাম, দেখো ও তো আমার বন্ধু, তাই ভুল করে ফেলেছে, এবার মতো মাফ করে দাও, এর পরে থেকে আর কাউকে বিরক্ত করবে না। মেয়েগুলো প্রথমে মানতে না চাইলেও অনেকক্ষণ বুঝিয়েছে, তারপর মেনেছে। এরপর কোনো কথা না বলে ওকে নিয়ে ইউনিভার্সিটি থেকে বের হয়ে একটা মার্কেটের সামনে যায়। যেহেতু আমি গাড়ি নিয়ে যেতাম, তাই ওকে গাড়িতে বসিয়ে একটা প্যান্ট কিনে দেয়, তারপর ওইটা পরে নেয়। ইয়াশ বলল, তুমি আবার কষ্ট পেও না বোন, আমি জাস্ট তোমাকে বললাম যাতে ওকে ভালো করে কন্ট্রোল করতে পারো। আর এখনও তো মেয়ে দেখলেই ওই রকম প্রপোজ করতে চায়, শুধু আমার জন্য পারে না। আচ্ছা আজকে তাহলে আসি, আমার কাজ আছে বোন। মীরা জোর করে ঠোঁটের কোণে হাসি এনে বলে, আচ্ছা ভাইয়া, আবারও আসবেন। ইয়াশ রাফিনের কানের কাছে যেয়ে ফিস ফিস করে বলে, রাফিন চান্স, আজকের জন্য বেস্ট অফ লাক। বলেই শয়তানি মার্কা হাসি দিয়ে বেরিয়ে যায়। মীরা দরজাটা লাগিয়ে রাফিনের দিকে রাগী লুকে তাকায়। রাফিন কাঁদো কাঁদো ফেস নিয়ে বলে, বিশ্বাস করো বউ, ঘটনাটা অন্যরকম ছিল, কিন্তু বাকি কথা শেষ করার আগেই মীরা কোমরের শাড়ির আঁচল গুজতে গুজতে বলে, আমিও আজকে দেখব তোমার মেশিনে কত জোর। ইয়াশ ফুরফুরে মেজাজে বাড়িতে আসলো যেন বিশ্ব জয় করে এসেছে। রুমে ঢুকতেই দেখে ইয়ানা রাগি রাগি চোখ নিয়ে ওর দিকে তাকিয়ে আছে। বেচারা ইয়াশ ভরকে যায়, তাও বোকা মার্কা হাসি দিয়ে বলে, কি ব্যাপার অ্যাটম বোমা, এইভাবে তাকিয়ে আছে কেন? তোমার কি রোমান্সের মোড এসছে? তাহলে আমরা শুরু করি। দেখো আমি কিন্তু একদম রেডি আছি। ইয়ানা দাঁতের দাঁত চেপে বলে, লাথি না খেতে চাইলে চুপ করুন। ইয়াশ মনে মনে বলল, আমি কি একটু বেশি বলে ফেলছে? তারপর শুকনো ঢোক গিরে বলল, আচ্ছা আর কিছু বলবো না, এখন বলো কি হয়েছে, এভাবে রাগ করে আছো কেন? ইয়ানা রাগী কণ্ঠে বলল, আপনাকে কি আমি নতুন জামা কাপড় আনতে বলেছি, নাকি আমার বাড়ি থেকে জামা কাপড় আনতে বলেছি? আর আমার ল্যাপটপ আনেননি কেন এখনো? আমি কি করে কাজ করব? আজকে আমার একটা বড় ডিল ছিল, কিন্তু আপনার জন্য হলো না। ইয়াশ হাই তুলে সোফায় বসে গা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে বলল, আরে বউ, নো টেনশন, তোমার স্বামীর কি কম আছে নাকি যে তোমার ইনকাম করতে হবে? আমি আছি তো তোমার জান। কথাটা শেষ করার আগেই হাতে গরম কিছুর তাপ পেল, সাথে সাথে চোখ খুলে দেখে ইয়ানা কাপড় ইস্ত্রি করার মেশিন দিয়ে ওর হাত চাপ দিয়েছে। ইয়াশ ইয়ানাকে জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলে, আরে বউ তুমি কি পাগল হয়ে গেছো? আমার হাত পড়ে গেল তো। ইয়ানা বলে, আপনি আমার বালের স্বামী, জোর করে বিয়ে করে স্বামীগিরি দেখাতে আসবে না, আমি এসব মানি না। আর কি যেন বললেন, স্বামীর আছে তো আমার ইনকামের কি দরকার? তবে শুনে রাখুন, মেয়েরাও নিজের মতো করে ইনকাম করতে পারে, শুধু আপনার মতো নিচু মনের পুরুষেরা তা বোঝে না। শয়তান বেটা। বলে ইয়ানা কাপড় মিস্ত্রির মেশিনটা ফ্লোরে ছুঁড়ে মেরে ব্যালকনিতে চলে যায়। ইয়াশ ইয়ানার যাওয়ার পানে তাকিয়ে বলে, যাক বাবা, আমি তো বললাম যাতে খুশি হয়, উল্টো রেগে গেল কেন? তারপর হাতে চাপ দিতে ব্যথা অনুভব হলো, দেখে হাত পুড়ে গেছে। তাড়াতাড়ি ওয়াশরুমে দৌড়ে যেতে যেতে বলে, কারো যদি লজ্জা থাকে তাহলে আর বিয়ে করবে না, এটা মেয়ে নাকি অ্যাটম বোমা? প্রায় আধা ঘন্টা হাতে পানি ঢেলে তারপর বাহিরে আসে ইয়াশ। পুরো রুমে চোখ বুলায় দেখে ইয়ানা এখনো আসে নাই রুমে। তারপর ইয়াশ ধীরে ধীরে ব্যালকনির দিকে পা বাড়ায়, তারপর যে দেখে ইয়ানা চুপচাপ চন্দ্রবিলাস করছে। এতে ইয়াশের হিংসে হলো, ওর বউ ও থাকতে একা একা কেন চন্দ্রবিলাস করবে। ইয়াশ যে ইয়ানার পাশে বসে তারপর বলতে শুরু করে,
আমি তোমার বর, আমি থাকতে একা একা তুমি চন্দ্রবিলাস করছো, এটা কিন্তু ঠিক না। তুমি আমার অর্ধাঙ্গিনী, মানে আমরা সব অর্ধেক করে নেব, তাই না? ইয়ানা ওইভাবেই চাঁদের দিকে তাকিয়ে থেকে বলে, তাহলে মলত্যাগ করার সময়ও অর্ধেক আপনি করবেন আর অর্ধেক আমি করব, তাহলে হবে না? ইয়াশ হতাশার শ্বাস টেনে বলে, আসলে বউ, এটা যদি পসিবল হতো তাহলে করতাম, আসলে করতাম। আসলে আমার না অনেক টাইম লাগে, মানে প্রায় 40 মিনিট লাগে। ইয়ানা ইয়াশের দিকে তাকিয়ে বলে, হোয়াট? ইয়াশ বলে, আরে মলত্যাগ করতে এত সময় লাগে? ইয়ানার এবার মন চাচ্ছে নিজের মাথায় নিজেই বাড়ি দিতে, কেন এসব বলতে গেল কে জানে। তারপর ইয়ানা একটা মলম ইয়াশের দিকে এগিয়ে দিয়ে বলল, এটা লাগিয়ে নেন, আপনার হাতে অনেকটা পুড়ে গেছে। ইয়াশ একটু ভাব নিয়ে বলল, আমি পারবো না, তুমি পড়েছ, তুমি লাগিয়ে দাও। এত ভাব দেখাবেন না আমার সামনে মন্ত্রী সাহেব, নয়তো এখন মানুষের সামনে ঘুরবেন শুধু মন্ত্রী হয়ে, পরে ঘুরবেন হিজড়া মন্ত্রী হয়ে। ইয়াশের মুখটা সাথে সাথে চুপসে যায়। আর কিছু বলতে গেলে যদি আবার কিছু করে ফেলে এই মেয়েকে দিয়ে বিশ্বাস নেই। ইয়াশ মলমটা নিয়ে নিজের পোড়া হাতে লাগাতে লাগলো। তা দেখে ইয়ানা মুচকি হাসল, কিন্তু তা ইয়াশের চোখে পড়ল না। ইয়ানা বলল, আচ্ছা, আমাকে কেন আপনি বিয়ে করেছেন বলেন না তো? আমার প্রতিদিন চন্দ্রবিলাস করতে মন চাইতো, তাই। ইয়ানা কপাল কুঁচকে বলল, আপনার চন্দ্রবিলাসের সাথে আমাকে বিয়ে করার কি সম্পর্ক? ইয়াশ একটু অ্যাটিটিউড নিয়ে বলল, এজন্যই বলি মেয়েদের বুদ্ধি হাঁটুর নিচে। সোজা সাপটে উত্তর চাই। আরে রেগে যাচ্ছ কেন? বলতে তো দিবে। আসলে আকাশে যেটা আছে এটা হলো মিষ্টি কুমড়া, আর আমার আসল চন্দ্র তো তুমি। ইয়ানা আগ্রহ নিয়ে তাকিয়েছিল ইয়াশের উত্তরের আশায় কিছু, কিন্তু এখন মন চাচ্ছে বেটাকে লুঙ্গি পরিয়ে নাগিন ডান্স করাতে। কিন্তু না, এখন আপাতত ঘুম পাচ্ছে, তাই এখন আর কিছু না বলে উঠে চলে গেল। ইয়াশ ইয়ানার যাওয়া দেখে মনে মনে বলল, যাও বেবি, ঘুমোতে যাও, তারপর আমি তোমাকে জড়িয়ে ধরে ঘুমাবো। বিয়ের প্রথম রাতে একটু জড়িয়ে না ধরলে চলে? প্রায় 1 ঘন্টা পর ইয়াশ রুমের দিকে পা বাড়ালো। তারপর যা ভেবেছিল তাই, ইয়ানা ঘুমাচ্ছে। ইয়াশ আর দাঁড়ালো না, লাইটটা অফ করে ইয়ানার পাশে শুয়ে ইয়ানাকে জড়িয়ে ধরল। তারপর ইয়ানার কপালে ভালোবাসার স্পর্শ ছুঁয়ে দিল নিজের অধরখানা দিয়ে। তারপর ইয়ানার কানে ফিসফিস করে বলল, সরি বউ, বিয়ের পরেও যদি কোলবালি জড়িয়ে ধরে শুয়ে থাকতে হয় তাহলে বিয়ে কেন করেছে? তাই তুমি আমাকে যতই লাথি দাও আমি তোমাকে জড়িয়ে ধরবই। বলে ইয়ানাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে ঘুমের দেশে পাড়ি জমায় খান বাড়ি। মেয়েকে যে ওই মন্ত্রী ওই রকম করে বিয়ে করে নিয়ে গেল, তা তুমি বাবা হয়ে এইভাবে হাত পা গুটিয়ে বসে আছো কিভাবে? মেয়েকে নিয়ে কি তোমার চিন্তা হয় না? কথাটা বলল ইয়ানার মা আদিবা খান। রাজীব খান সোফায় বসে আছে, তার সামনে দাঁড়িয়ে কথাগুলো বলল আদিবা খান। রাজীব খান হাই তুলতে তুলতে বলে, তোমার মেয়ে দেশের মন্ত্রীকে থাপ্পড় দিবে আর মন্ত্রী কি হাত গুটিয়ে বসে থাকবে? আমি বারবার বারণ করেছিলাম এভাবে সব জায়গায় মাস্তানি না করতে, সে শুনেছে আমার কথা। এখন আমি কেন কিছু করব? সে নিজে নিজেই করুক। আদিবা খান বলে, আমার মেয়েকে একদম ওইসব আজেবাজে নামে ডাকবে না। নিশ্চয়ই কোনো কারণ ছিল তাই থাপ্পড় দিয়েছে। হ্যাঁ, তোমার মেয়ে তো তোমার মতো, কারণ বিনা কারণে মানুষকে মারে। যেমন তুমি অকারণে আমার পিছনে ঝাড়ু নিয়ে তাড়া করো, তাই না? দেখো, এখনো কিন্তু ঝাড়ু আছে, তাই আমার সাথে আজেবাজে কথা বলবে না একদম। রাজীব খান কিছু বলতে যাবে, তখনই ঐশী বলে ওঠে, ওহো মা, বাবা, তোমরা থামবে। ঐশী ওদের ছোট মেয়ে। আদিবা খান বলে, আমাকে কেন বলছিস? তোর বাবাকে বল, সব সময় আজে বাজে কথা বলে রাগ উঠায় আমার। আমি ঝাড়ু নিয়ে দৌড়ানি দিলেই দোষ। আরে তুমি যাও তো, আমি বাবাকে বোঝাচ্ছি। বোঝা, এমনি বুঝলে তো ভালো, আর যদি না বুঝে তাহলে তো আমার ঝাড়ু আছেই। বলেই সিঁড়ি দিয়ে বেয়ে উপরে চলে যায়। রাজীব খান স্বস্তির নিঃশ্বাস ফেলে। দেখো বাবা, আমি কিন্তু এমনি এমনি তোমায় বাঁচাইনি, হ্যাঁ, এর বিনিময়ে আমার কিছু চাই। রাজীব খান ভ্রুজোড়া কুচকে বলে, কি চাই? ঐশী লাজুক হেসে বলে, বাবা দেখো, আমার পড়াশোনা করতে একদমই ভালো লাগে না, তাই আমি বিয়ে করতে চাই। রাজীব খান লজ্জা পাওয়ার ভান ধরে বলে, আস্তাগফিরুল্লাহ, মেয়ে হয়ে বাপের কাছে বিয়ের কথা বলছিস? লজ্জা করছে না তোর? আমি কি আপুর মতো নাকি?
যে নিজের ক্যারিয়ার করতে চেয়ে বিয়ে করা বাদ দিয়ে দেব? একদম না। আমি তো বিয়ে করে সংসার করতে চাই। বাবা, তুমি আমার জন্য পৃথিবীর কোনায় কোনায় ছেলে খুঁজো। আমি এসএসসি পরীক্ষা শেষ করে বিয়ে করে ফেলব। রাজীব খান হাই তুলতে তুলতে বলে, তাহলে তোর আর বিয়ে হবে না। ঐশী কপাল কুঁচকে বলে, কেন? তুই পৃথিবীর কোনায় কোনায় ছেলে খুঁজতে বলেছিস, অথচ পৃথিবী তো গোল। ঐশী আমতা আমতা করে বলে, সে যাই হোক, বাবা তুমি খোঁজো। পরে ঘুমের বাহানা দিয়ে নিজের রুমে চলে যায়। রাজীব খান ঐশীর যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, আমার পাগল মেয়ে দুই ধরনের হয়েছে। একটা মেয়ে বিয়ে করার জন্য লাফালাফি করে, আর আরেকটা মেয়ে বিয়ে না করার জন্য প্রতিজ্ঞা করেছিল। ভাগ্যিস মন্ত্রী জোর করে বিয়ে করেছিল, নয়তো সারা জীবন নিজের ক্যারিয়ার নিয়েই পড়ে থাকতো। ভোরের প্রথম আলোটা জানালার পর্দা ছুঁয়ে ঘরে ঢুকে পড়েছে। দূরের গাছেদের মাথায় হালকা রোদ খেলছে, যেন নতুন কোনো স্বপ্নের সূচনা করছে এই সকাল। আকাশটা এখনো পুরোপুরি নীল হয়নি, একটু ফিকে, একটু কুয়াশা ভেজা। পাখিরা ডেকে উঠছে একে একে, তাদের কণ্ঠে যেন অদ্ভুত রকমের প্রশান্তি। তবে সবার জন্য এই সকালটা সুখের হয় না। ইয়াসের সকালের ঘুম ভাঙে ঘাড়ের তীব্র ব্যথার কারণে। সকাল সকাল এরকম ব্যথায় চোখ খুলে তাকায়, দেখে ইয়ানা কামড় দিচ্ছে ঘাড়ে। ইয়াস চাপা কণ্ঠে বলল, আরে অ্যাটম বোমা, সকাল সকাল কি আমাকে খেয়ে ফেলবে নাকি? তার জন্য সারাদিন পড়ে আছে, দয়া করে এখন ছাড়ো। ইয়ানা প্রায় 5 মিনিট পরে ছাড়ে। ইয়াস হাত দিয়ে দেখে রক্ত বের হচ্ছে। তারপর ইয়ানা ইয়াসের বাহুডোর থেকে নিজেকে সারিয়ে বলে, শালা হারামজাদা, আমাকে কোন সাহসে তুই এভাবে জড়িয়ে ধরেছিস? রাতে ঘুমের সুযোগ নিয়ে মন চাচ্ছে এক্ষুনি হিজড়া বানিয়ে দে। বলে ইয়াসের উত্তরের অপেক্ষা না করিয়ে সোজা ওয়াশরুমে ফ্রেশ হতে যায়। ইয়াস নিজের ঘাড়ে হাত দিয়ে বলে, আরে শ্বশুরাব্বা, আপনি কি আপনার মেয়েকে কিছু খাওয়ান নাই? এইভাবে আমাকে খেলো। ইয়ানা ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে ইয়াস চোখ মুখ কুচকে বসে আছে বেডের উপরে। ইয়ানা বাঁকা হেসে বলল, কি ব্যাপার মন্ত্রী সাহেব, সকাল সকাল ডোজটা কি আপনার পছন্দ হয়নি? ইয়াস হতাশার শ্বাস নিয়ে বলল, বিয়ে করলাম, কত স্বপ্ন ছিল। বাসরাতের পরের দিন বউ কয়েকশত চুম্মা দিয়ে বলবে, ওগো উঠো, উঠে পড়ো, সকাল হয়েছে, আপনার না কোনো ইম্পর্টেন্ট মিটিং আছে আজকে? পর আমি হাজারখানি চুম্মা দিয়ে বলবো, হ্যাঁ গো বউ, আছে তো, কিন্তু তোমাকে রেখে যেতে মন যাচ্ছে না। এই কথা শুনে বউ লাজুক হেসে আমার বুকে মাথা লোকাবে। তার হলো কই। ইয়ানা ড্রেসিং টেবিলের আয়নার সামনে বসে রেডি হতে হতে বলে, তা স্বপ্নেও হবে না মন্ত্রী সাহেব, কারণ আমি হলাম ইনায়া খান, যে জীবন বলতে শুধু বুঝি ক্যারিয়ার। এসব ভালোবাসা টালোবাসা আর তার ডিকশনারিতে নেই। বলে ইয়ানা দাঁড়াতেই ইয়াস এসে ওর সামনে দাঁড়ালো। ইয়ানা বলে, কি ব্যাপার মন্ত্রী সাহেব, আগে কামড় দিলাম, এখন কি লাত্তি খেতে মন চাইছে? ইয়াস মুচকি হেসে বলল, তুমি আমাকে যাই দাও, ওইটা তো হাত বা তোমার শরীরের কোনো অঙ্গ স্পর্শ করবে আমার সঙ্গে, এর থেকে বেশি করে আর কি চাই? ইয়ানা বাঁকা হেসে বলল, এসব পিরিত আমার সামনে দেখাবেন না, আমি কিন্তু ভালো না, কখন জানি পিরিতির পাছায় আগুন জ্বালিয়ে দিই। ইয়াস ইয়ানার পাতলা কোমরটা পেঁচিয়ে নিজের সাথে মিশিয়ে নিল। ইয়ানা ছাড়াতে চাইল কিন্তু পারল না, কারণ মুখে যতই বলুক একজন পুরুষের শক্তির কাছে অবশ্যই একজন নারী ব্যর্থ। ইয়ানা দাঁতের দাঁত চেপে বলল, ছাড়িন আমাকে, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, আর আপনার সাহস কি করে হয় আমাকে এভাবে ধরার? ইয়াস মুচকি হেসে বলে, তুমি আমার বউ, তোমাকে ছোঁয়ার জন্য আবার সাহস লাগবে নাকি? বলে ইয়ানাকে কিছু বলতে না দিয়ে কপালে গভীরভাবে ভালোবাসার স্পর্শ ছুঁয়ে দেয় নিজের অথরখানা দিয়ে। ইয়ানার সারা শরীর যেন শিউরে উঠে অন্যরকম লাগে। প্রথম অনুভূতি, এর আগে যে কয়বার চুমু দিছে তা ওর আড়ালে, তাই তার অনুভূতি সম্পর্কে ধারণা নেই ওর। কি ব্যাপার বউ, তোমার কি আরো আদর চাই? ইয়াস ইয়ানাকে কিছু ভাবতে দেখে ইয়াস নীরব হওয়ায় ইয়াস হাতের বাঁধন হালকা করে বলল, স্যাটা চাই আমার, শালা বজ্জাত। ইয়ানার ধ্যান ফিরে সাথে সাথে এক ধাক্কা দিয়ে ইয়াসকে দূরে সরিয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলে, যেটা চাইলো ওইটা তোর সাথে আছে, তাহলে আবার চাই কেন, আজব মেয়ে মানুষ। বলেই চলে যায়। ইয়াস মাথা চুলকাতে চুলকাতে ওয়াশরুমের দিকে যেতে যেতে বলেই ওয়াশরুমে ঢুকে যায়। ইয়ানা নিচে এসে দেখে ওর বাবা এসেছে, সোফায় বসে আছে। ইয়ানা একটা শয়তানি মার্কা হাসি দিয়ে গেল সোফার কাছে, তারপর বলল, কি ব্যাপার বাবা,
এমনিতেও নিজের এক্সকে দেখতে পাও না, তার জন্য আফসোস করো। এখন কি সুযোগ পেয়ে সকাল সকাল চলে এসেছো? হুম, বলো বলো। রাজীব খান কপাল কুঁচকে বলে, এইসব আজে কথা বাদ দাও। তোমার মা আমাকে জোর করে পাঠিয়েছে, নাহলে আমার আসার কোনো ইচ্ছাই ছিল না মার শ্বশুর বাড়িতে। তখন সুফিয়া চৌধুরী এসে বলে, কেন রাজু, তোমার কি আমার কথা মনে পড়ে না? রাজীব খান থতমত খেয়ে গেল। বেচারা লজ্জা পাচ্ছে মেয়ের সামনে এসব, যতই দুষ্টামি করুক। কিন্তু এই সুফিয়ার বারংবার লজ্জা একটু কমই ছিল। যেমন রিলেশনে থাকা অবস্থায় সবাইকে বলে বেড়াতো এরা রিলেশনে আছে, তাই তো বাড়িতে জেনে গিয়েছিল, তাও শিক্ষা হয়নি। ইয়ানা বলে, না মা, আপনার কথা তো অনেক মনে করতো। সারাদিন আপনার ছবি দেখিয়ে বলতো এইটা তোদের মা হতো, তাহলে অনেক ভালো হতো, তাই না বাবা? সুফিয়া চৌধুরী হেসে বলে, একদম, আমি জানতাম আমার রাজু আমাকে কখনো ভুলতেই পারবে না। রাজীব খানের মন চাচ্ছে জীবনটা শেষ করে দিতে, তাও মাকড়সার জাল দিয়ে কচু গাছে। তারপর নিজেকে সামনে বলল, দেখো ইয়ানা, এখানে বড়রা কথা বলছে, তুমি চুপ থাকো। ইয়ানা হাই তুলতে তুলতে বলে, এরকম মেয়ে কোথায় পাবে যেখানে মেয়ে তার বাপের প্রেমিক কোম্পানি দেয়? যদিও বর্তমান সমাজের উপকারের ঘাড়ে লাগতি। ইয়াশ সিঁড়ি দিয়ে নামতে নামতে বলে, হ্যাঁ, একদম ঠিক বলেছো বউ। আচ্ছা চলো আমরা কাছে যাই, এনাদের প্রেমে বাধা হওয়ার কোনো দরকার নেই। ইয়ানাও কোনো কথা বলে না। চলে যেতে নিরে রাজীব খান দাঁড়িয়ে উঠে বলে, আরে ইয়ানা, তোর ল্যাপটপটা নিয়ে আসছি আমি, আমারও অফিস আসছে। বলেই আর কোনো কথা বলতে না দিয়ে রাজীব খান বেরিয়ে যায়। সুফিয়া চৌধুরী হতাশার শ্বাস ফেলে বলে, যা, চলে গেল। এতদিন পর দেখা হলো, একটু ভালোবাসার কথা বলবো, তা না হলে চলে গেল। ইয়াশ আর ইয়ানা কিছু বলল না, শুধু মুচকি হেসে বেরিয়ে গেল যে যার কাজে। আফজল চৌধুরী কাজের জন্য সকালে বেরিয়ে গেছেন, নয়তো আজকে একটা তুলকালাম বাজিয়ে ফেলতেন রাজীব খানকে এই বাড়িতে দেখে। পার্টি অফিসে ঢুকে ইয়াশ সোজা নিজের ক্যাবিনে যায়। ক্যাবিনে ঢুকেই দেখে রাফিন বসে আছে। তাকে দেখে ইয়াশ ভয় পেয়ে যায়। তারপর নিজের চেয়ারে বসে বলে, আরে রাফিন চান্স, তোমার এই অবস্থা কেন? রাফিন বুঝতে পারছে না রাগ করবে, কাঁদবে না হাসবে। রাগে মুখ লাল বর্ণ হয়ে গেছে। রাফিনের রাগ করা আর মুখের হাত পায়ের অবস্থা দেখে ইয়াশ বেশ মজা নিচ্ছে, মুচকে মুচকে হাসছে, কিন্তু মুখে আর কিছু বলছে না। রাফিন বলতে শুরু করে, আপনি চলে আসার পর বউ পুরো খেপে গেছিল। তারপর প্রথমে আমার হাত পা বাঁধলো, সাথে মুখটাও বাদ দিল না। তারপর জানেন কি করেছে? ইয়াশ ইনোসেন্ট ফেস নিয়ে বলে, না চান্স, জানি না তো। তারপর আমাদের বাড়ির পাশে একটা বিড়াল মারা গেছিল, তার মধ্যে পিঁপড়া গিজগিজ করছিল। সেই পিঁপড়া পলিথিন এনে আমার গায়ে ছেড়ে দিয়েছে। বিশ্বাস করুন স্যার, আমার শার্টটা পর্যন্ত খুলে ফেলেছিল। কি পরিমাণ অত্যাচার করেছে আপনি বুঝতে পারছেন? তারপর রাফিন কান্না করতে করতে বলে, স্যার, আপনি কিভাবে আমার সুখের সংসারটা নষ্ট করে দিলেন? এখন আমার কি হবে? ইয়াশ চেয়ারে গা এলিয়ে দিয়ে বলে, চিন্তা করো না চান্স, তোমার সংসার ঠিক করে দেব, কিন্তু তার আগে আমার সংসারটা ঠিক করে দেখো। মন্ত্রীর বাচ্চা ওর আগে যদি তার অ্যাসিস্ট্যান্টের বাচ্চা হয়ে যায়, তাহলে জনগণ কী ভাববে বলো তো? আর এটা একজন মন্ত্রী হিসাবে আমার জন্য লজ্জাজনক, তাই না চান্স? তুমি বলো। রাফিন বিড় করে বলল, শালা আমার সংসারটা খেয়ে দিয়ে এখন নিজেরটা নিয়ে ভাবছিস? তোর যৌবনে ঠাড়া পুরো। ইয়াশ বলল, কিছু বললে চান্স? রাফিন থতমত খেয়ে বলল, না তো স্যার। তখনই দরজায় টোকা পড়ল। ইয়াশ বলল, দেখছো চান্স, তোমাকে আর আমাকে ঠিকভাবে কেউ প্রেমও করতে দেয় না, ডিস্টার্ব করে খালি। তারপর ইয়াশ বলে, কাম ইন। একটা লোক এসে বলে। ইয়াশ কপাল কুঁচকে ভাবল, সকাল সকাল আপদটা কেন এসছে? তারপর বলল, আচ্ছা আসতে বলো, একটু সাক্ষাৎ করি। রাফিন আর কিছু না বলে বেরিয়ে যায়। 5 মিনিট পর দরজায় টোকা পড়ে। ইয়াশ বলে কামিন। তখনই মুরতাজিন সৈয়দ ভেতরে আসে, মুখে শয়তানি হাসি নিয়ে। তারপর ইয়াশের সামনে চেয়ারে বসে। ইয়াশ বলে, এই জন্যই জানিস তোর জনগণ ভোট দেয়নি, কারণ তোর মধ্যে ম্যানার্স বলতে কিচ্ছু নেই। আমি তোকে বুঝতে বলেছি। মুরতাজিন যথার্থ নিজেকে সংযম করে হাসি মুখে বলে, আরে এসব ভোটাভুটির কথা বাদ দাও, আমি তো এসেছি অন্য কারণে। ইয়াশ এক ভ্রু উঁচু করে বলে, কি কারণে? মুরতাজিন বলে, শুনলাম তুই নাকি বিয়ে করেছিস, তাই বিখ্যাত বিজনেস ওম্যান ইনায়া খানকে। বাহ ভাই, তুই তো কোটিতে একটা। নিজে ইনকাম না করেও বইয়ের টাকা দিয়ে চলতে পারবি নির্দ্বিধায়।
আমি বিয়ে করেছি তুই কিভাবে জানলে? মুরতাজিন বাঁকা হেসে বলে, তুই দেশের মন্ত্রী, তুই কখন কি করিস তা বাতাসে রাখ দিয়ে ঘুরে। আর যদি হয় আমি, তাহলে শুনে রাখ, কখন তুই মলত্যাগ করতে চাস তাও আমি জানি। ইয়াশ ব্যঙ্গ করেই বলল, হ্যাঁ, তুই তো আমার বিনা পয়সার চাকর। আমি যখন যা করব তাই তুই খবর রাখবি। যাই হোক, এরপর থেকে আমি মলত্যাগ করতে গেলে দয়া করে আমাকে দেখিস না ভাই, এটা আমার বউয়ের হক। মুরতাজিন বাঁকা হেসে বলে, তোর বউয়ের সাথে একটু দেখা সাক্ষাৎ করা দরকার। আমি দেখছি কয়েকবার ফোনে, ভাই ফিগারটা। কথাটা বলার আগে ইয়াশ মুরতাজিনকে এক ঘুষি দিয়ে নিচে ফেলে দেয়। তারপর পা মুরতাজিনের বুকে রেখে বলে, তুই আমাকে নিয়ে রাজনীতি নিয়ে যা ইচ্ছে বল, আমি ছেড়ে দেব, কিন্তু আমার বউকে নিয়ে একটু অশ্লীল কথা বললে আমি তোর জিব্বা টেনে ছেড়ে ফেলবো, তারপর তোর ওই জিব্বা রাস্তার কুত্তা দিয়ে খাওয়াবো। কথা বলার সময় ইয়াশের চোয়াল শক্ত হয়ে যায়, ফর্সা মুখখানা রক্তিম আভায় ভরে যায়। কিছুক্ষণ আগে যতটা শান্ত ছিল এখন ততটাই হিংস্র রূপ ধারণ করেছে। তারপর মুরতাজিনের বুকে সজোরে লাথি দিয়ে অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে পড়ে, আমার চোখের সামনে থেকে তুই চলে যা, নয়তো আমার হাতে তুই খুন হবি। আর একটা কথা, এটা লাস্ট ওয়ার্নিং, নেক্সট টাইম এমন কথা বলবি তো তোকে আর কেউ খুঁজে পাবে না। তোকে আমাদের পুরনো বন্ধুত্বের খাতিরে যেতে দিচ্ছে। আসলে অনেক ভালোবাসা তো, তোকে নিজের মনের গভীর থেকে বন্ধুত্ব বলে মেনেছিলাম, কিন্তু তুই আফসোস, তুই তো তার মর্যাদা রাখলি না। মুরতাজিন উঠে দাঁড়িয়ে বলল, আমি এখন চলে যাচ্ছি, বাট তোকে আমি শান্তি দিব না, আর না তোর বউকে। বলেই বেরিয়ে যায়। ইয়াশ তাকায় মুরতাজিনদের যাওয়ার দিকে, তারপর তাচ্ছিল্য হেসে বলে, আমাকে আর শান্তি কোথায় দিলে? সে 5 বছর আগেই তো আমাকে শেষ করে দিয়েছিস, তাই না? এর মধ্যে রাফিন অস্থির ভঙ্গিতে এলোমেলো ভাবে দরজা ঠেলে কেবিনে ঢুকে বলল, স্যার কি হয়েছে? আপনার কি মারামারি করেছেন? মুরতাজিনের নাকের রক্ত ছিল আর পাঞ্জাবিতে ময়লাও লেগেছিল কিছুটা। ইয়াশ নিজেকে কন্ট্রোল করে বলল, কি আর হবে, শালা আমার বউয়ের কথা বলে। আমি এখনো আমার বউকে একটা কষে চুমু খেতে পারলাম না। শালা আমার বউর দিকে নজর দেয়, কত বড় সাহস। রাফিন বুঝতে পারে ব্যাপারটা এখন ইয়াশকে একা ছেড়ে দেওয়াই ভালো, তাই আর কিছু না বলে চলে যায়। আর ইয়াশ চুপচাপ দাঁড়িয়ে থাকে বিশাল কাচের জানালা দিয়ে বাহিরে ব্যস্ত শহর দেখতে থাকে। মনে একরাশ বেদনা, মুখে তবুও হাসে। এটাই হয়তো আমাদের জীবন, যত খারাপ থাকুক বাট হাসিটা ছাড়া যাবে না। সকাল 10টা। শোনো মিনহাজ, মন্ত্রী আমাকে কেন বিয়ে করেছে তা খুঁজে বের করতে হবে, নয়তো আমার ভালো লাগবে না। শালারে আমি বললাম, কিন্তু কথা বেরই করতে পারছি না। মিনহাজ, ইনায়ার অ্যাসিস্ট্যান্ট। মিনহাজ বলল, আচ্ছা ম্যাম, কিন্তু এখন তো মিটিং আছে, আজকের মিটিংটা ইম্পর্ট্যান্ট। ইয়ানা বলল, চলো। তারপর ইনায়া দাঁড়িয়ে চোখের কালো চশমা দিয়ে যায়। ইয়ানা মেকআপ নিয়ে কাজ করে। মিটিং রুমে ঢুকতেই দেখতে পায় একজন যুবক, বয়স হবে 30-এর কাছাকাছি, লম্বা ছিপছিপে হালকা দাড়িওয়ালা বিদেশি, চোখে ক্লাসিক রিমলেস চশমা, পরনে ধূসর স্যুট। ভালো করে পর্যবেক্ষণ করে নিল। ডেইজেন লোকার নাম, আমেরিকা থেকে এসেছে ইয়ানার সাথে কোলাবোরেশনে করতে। ইয়ানার নাম অনেক জায়গায় শুনেছে তাই। তারপর ইয়ানার আর ডেইজেনের মাঝে কুশল বিনিময় হয়। তারপর কাজের কথা শুরু করে দুইজন। ডেইজেন হালকা হাসি শান্ত কণ্ঠে বলে, I've seen many faces in the business Inaya Khan, but you stand out. আমি ইন্ডাস্ট্রিতে অনেক মুখে দেখেছি ইনায়া খান, কিন্তু আপনি সবচেয়ে আলাদা। ইয়ানা চোখে দৃঢ় কণ্ঠে বলে স্বাভাবিক স্বরে, আমি মুখ নয়, স্ট্যান্ডার্ড তৈরি করি। ডেইজেন চোখে সজাগতা কণ্ঠে বলে, Your work speech beyond boundaries. It's not just makeup, it's cultural storytelling. আপনার কাজ সীমা ছাড়িয়ে কথা বলে। এটা শুধুই মেকআপ নয়, এটা সাংস্কৃতিক গল্প বলা। ইনায়া হালকা হাসি কণ্ঠ সাবলীল করে বলে, আমি এমন গল্প বুনে যাই যা থামিয়ে দেয় আলোর সামনে আলো। ডেইজেন মনোনিবেশ করে বলে, আমি এখানে এসেছি শুধু সৌন্দর্য না, বরং মিলিত দৃষ্টিভঙ্গির জন্য কোলাবোরেশন তৈরি করতে। ইনায়া জোরালোভাবে বলে, দৃষ্টিভঙ্গি যদি সত্য ও সম্মানের ওপর দাঁড়িয়ে, তাহলে আমি রাজি, নয়তো শুধু ছবি ফিকে হয়ে থাকবে। ডেইজেন হালকা কণ্ঠে দৃঢ়ভাবে বলে, যখন আমরা আপনার দক্ষিণ এশিয়ার স্বরূপকে বৈশ্বিক দৃষ্টিভঙ্গির সঙ্গে মেশাবো, আমরা এমন কিছু তৈরি করব যা কালজয়ী। ইয়ানা চোখে আত্মবিশ্বাস কণ্ঠের শক্তি বলে, আমি পণ করি, প্রজন্মের কাছে নাম চাপিয়ে দেব না, তার পরিবর্তে ইতিহাস তৈরি করব। ডেইজেন অবাক চেয়ে বলে, ইউ আর নট জাস্ট অ্যান আর্টিস্ট ইনায়া খান, ইউ আর মুভমেন্ট।
আপনি শুধু একজন শিল্পী নয় এনায়া খান, আপনি এক ধরনের আন্দোলন। ইয়ানা হেসে স্থির ভঙ্গিতে বলে, আন্দোলন যদি সত্যের পক্ষে হয় তবে আমি সেই আন্দোলনের মুখামি। ডেইজেন হৃদয়স্পর্শী ভঙ্গিতে বলে, I don't just want your talent, I want your voice echoes behind borders. আমি শুধু আপনার প্রতিভা চাই না, আমি চাই আপনার কণ্ঠসীমা পেরিয়ে প্রতিধ্বনি করুক। ইয়ানা মনে আত্মবিশ্বাস উজ্জ্বল বলে, আমার কণ্ঠ স্বাধীন, আমি নিজেই সেই প্রতিধ্বনি হব। প্রায় টানা 3 ঘন্টা মিটিংয়ের পর সব ঠিক করে বের হয় ইয়ানা। মিনহাস বলে, ম্যাম স্যার এসেছে আপনার সাথে দেখা করতে। ইয়ানা কপাল কুঁচকে বলে, কে? মিনহাস বলে। ইয়ানা মনে মনে ভাবে, এই বালটা আবার কি জন্য এসেছে কে জানে। ইয়ানা কেবিনে ঢুকতেই ইয়াশ হেসে বলে, আরে বেবি এসেছ? জানো আমি কতক্ষণ তোর অপেক্ষা করছিলাম। দেশের মন্ত্রী তোমার জন্য অপেক্ষা করছে, তুমি ভাবতে পারছো তুমি কত ভাগ্যবতী। এই আমাকে দেখার জন্য একটা কথা বলার জন্য মেয়েরা লাইন ধরে থাকে। ইয়ানা বিরক্ত হয়ে নিজের চেয়ারে বসে, তারপর বলে, যারা আপনার সাথে দেখা করতে চায় বা কথা বলতে চায় এরা হলো পাবনা থেকে পালিয়ে আসা পাগল। আসলে দোষ এদের না, দোষ তো দারোয়ানের, তাদেরকে আটকিয়ে রাখতে পারেনি। এদের নিয়ে কেন কথা বলছো? ওরা তো কিছু করেনি। কেন, আপনার কি কলিজায় লাগলো? ছি বউ, কে যে বলো। আমার কলেজে শুধু তোমার জন্য, আমার মধ্যে যা যা আছে সব তোমার জন্য। কিন্তু কথা হলো তুমি ঠিক মতো ইউজ করতো না। এসব শাওয়ার কথা বাদ দিয়ে বলে কি জন্য এসেছে। তোমাকে সব গালি শিখিয়েছে কে বলো তো? ওইটা কাউকে শিখাতে হয়নি, আমি নিজে নিজেই শিখেছি। ইয়াশ বিড় করে বলে, খুব কাছের জিনিস শিখছো। আমি ছেলে হয়ে এত গালি দিতে পারি না, তুমি মেয়ে হয়ে যত গালি দাও। কিছু বললেন? কয় না তাও, আমি আসছিলাম আসলে একসাথে লাঞ্চ করবো তাই। এসব আদিক্ষেতা আমাকে দেখাতে হবে না, আমি নিজেই খেতে পারি। হ্যাঁ, এসব অখাদ্য কুখাদ্য খেতে পারো ঠিকই, ভুল করে তো আমাকে কষে একটা চুমু খেতে পারো না। এসব বাল মার্কা কথা বললে আমি সত্যি সত্যি আপনাকে কেটে হিজড়া বানিয়ে দেব মন্ত্রী সাহেব। তুমি সবসময় ওইটার দিকে নজর দাও কেন? ওইটা তো আমাদের দুজনের ভবিষ্যৎ, তাই না? ইয়ানা কিছু বলার আগে ইয়াশ বলে, জানো আমাদের গ্রামে একবার একটা ঘটনা ঘটেছিল, শুনবে? কেমন ঘটনা? ইয়াশ বাঁকা হেসে বলে, তুমি আমার ওইটার দিকে নজর দাও সবসময়, তাই ওইটা নিয়ে একটা ঘটনা শোনাবো। ইয়ানা বড় বড় করে তাকায় ইয়াশের দিকে। ইয়াশ একটু গলা খাকানি দিয়ে শুরু করলো, আমি তখন অনেক ছোট ছিলাম, বয়সেই ধরো 10 কিংবা 11। আমাদের গ্রামে ঘুরতে গেছিলাম। ঠিক তখন একজন প্রবাসীর বউয়ের সাথে একজন হুজুর রিলেশন করে, এমনি পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু মানুষ ধরে ফেলে। তো এসব আমাকে কেন শোনাচ্ছেন? আরে অ্যাটম বউ, আগে তো পুরোটা শোনো। আচ্ছা বলুন। ইয়াশ আবার বলতে লাগলো, তারপর তাদেরকে ধরার পর সবাই মিলে বসলো কি সমাধান করা যায়। গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা ছিল, যেমন মেম্বার, তারপর গ্রামের সব থেকে ধনী লোক। এইখানে আমার বাবাকে যেতে বলা হলো। তো বাবার কাছে আমি বায়না করলাম আমিও যাব। বাবার করলো না, আমাকে নিয়ে গেল। তারপরে হুজুরটাকে জিজ্ঞাসা করা হলো, আচ্ছা তুমি কিভাবে একজন হুজুর হয়ে এরকম একটা কাজ করলে? তোমার কি একটুও বিবেকে বাঁধলো না? জানো তারপর লোকটা কি বলল? আমি কিভাবে জানবো কি বলেছে? আমি কি ছিলাম নাকি? তাও ঠিক, লোকটা উত্তর দিল আমি হুজুর, কিন্তু আমার ওইটা তো হুজুর না। আমার বিবেক বাঁধলেও কি হবে? আমার ওইটার তো আর কোনো বিবেক বুদ্ধি নাই। তাই ইয়ানা বাঁকা হেসে বলে, এই জন্যই আমি আপনারটা বারবার কেটে দিতে চাই। আপনি তো হুজুরও না, মেশিন যেখানে সেখানে চলা শুরু করতে পারে, তাই একদম বন্ধ করে দিলেই ভালো হয়। ইয়াশ খাবার সার্ভ করতে করতে বলে, এসব বাজে বাজে চিন্তা বাদ দাও অ্যাটম বোমা, কারণ তুমি এসব করলেও আমার সাথেই থাকতে হবে। আর নিশ্চয়ই রোম্যান্স ছাড়া তুমি থাকতে পারবে না। আমি এসব করি না, আমি শুধু বিজনেস করতেই ভালোবাসি, আর ওইটাই করব। ইয়াশ বাঁকা হেসে বলে, আজকে বাড়ি ফিরো, তারপর তোমাকে চুমু স্পেশাল ক্লাস করাবো। আস্তে আস্তে ধাপে ধাপে সব শেখাতে হবে। তুমি তো কিছুই বোঝো না। এইভাবে চলতে থাকলে আমার আর বাবা হওয়া হবে না। আর যদিও হয় তাহলে আমার বাচ্চারা আমাকে বাবা ডাকার বদলে দাদা, আর তোমাকে মা ডাকার বদলে দাদি রাখবে। হোয়াট? ইয়াশ ইনায়ার মুখে খাবার দিয়ে বলে, জি, তা এখন থেকে প্রস্তুতি নিতে হবে। বিয়ে করলাম 48 ঘন্টা হতে চললো, অথচ আমি এখনও তোমাকে একটা কোষে চুমু খেতে পারলাম না। এটা কি মানা যায়? ইয়ানা
কিছু বলতে নিবে ইয়াশ আবার ওর মুখে খাবার ভরে দেয়। খাওয়া শেষ হতেই ইয়ানা বলে, অনেক বাদরামি করেছেন, এখন বের হন আমার কেবিন থেকে, আমার কাজ আছে। এসব আলতু ফালতু কথা শোনার মতো অবস্থা আমার নেই, তাই দয়া করে বেরিয়ে যান। ইয়াশ হাত ধুয়ে তারপর বলে, হ্যাঁ হ্যাঁ, এখন তো দাঁড়িয়ে দিবে। উপকার করলাম, কৃতজ্ঞতা প্রকাশ তো দূরে থাক, একটা ধন্যবাদও দিলে না। সব বাদ দিলাম, একটা কোষের চুমো তো খেতে পারতে, তাই না? ইয়ানা রাগী চোখে তাকিয়ে বলল, আপনি কি যাবেন এখান থেকে, নাকি আমি সিকিউরিটি ডেকে আপনাকে বের করব? ইয়াশ অ্যাটিটিউড নিয়ে বলে, আমাকে ছোঁয়ার মতো সাহস করা হবে না, কাজ আমি এই দেশের মন্ত্রী। তবে আমার কাজ আছে, তাই চলে যাচ্ছে। বলেই উঠে দাঁড়ায়। তারপর ইয়ানার দিকে ঝুঁকে ঠোঁটে আলতো করে কিস করে কানের কাছে ফিস ফিস করে বলে, এটা জাস্ট ট্রেলার, বাকিটা বাড়ি আসলে দেখাবো। বলেই চলে যায়। ইয়ানা যেন বরফের মতো জমে গেছে, সারা শরীর শিউরে ওঠে। এরকম অনুভূতির সাথে পরিচিত না ইয়ানা? আনমনে বলে উঠল,